Welcome to my English class. I am Abdul Salam, assistant teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers, during the previous class, I told you that today I shall discuss about some important and exceptional rules of voice change. So we are going to do the same. You will be very much interested to know that these voice change rules of today, which I shall discuss, are very much important for different kind of exams, even job exams also, job test also. So we are going to begin our exceptional rules today. The first one, active. He made for me a new plan. He made for me a new plan. Subject, verb, object. এখন আমরা এখানে যে বিষয়টা শিখবো আজকে, সেটা আমরা কিন্তু এর আগের ক্লাসে বলেছিলাম এরকম যে একটা সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকলে একটা অবজেক্ট সাবজেক্ট আকারে বসে আর একটা অবজেক্ট আকারে বসে। যে অবজেক্টটা অবজেক্ট আকারে বসে তাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। কিন্তু আজকে একটা কথা বলবো, সেটা হলো কি, যদি কোনো অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকে সে কখনো সাবজেক্ট আকারে বসতে পারবে না। যদি অ্যাক্টিভ ভয়েসে কোনো অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকে সে কখনো সাবজেক্ট আকারে বসতে পারবে না, সে অবজেক্টই থাকবে। যেমন এইটাই আমরা আজকে দেখাবো। আ নিউ প্ল্যান ওয়াজ মেড ফর মি বাই হিম। এই যে ফর মি কোনো চেঞ্জ হলো না। তোমরা সহজে এখন এটা বুঝতে পারছো যে অ্যাক্টিভ ভয়েসে যে ব্যাপারটা আছে সাবজেক্ট, সেটা হয়ে গেল অবজেক্ট, তারপরে একটা বাই বসলো, আর অবজেক্ট আ নিউ প্ল্যান এটা হয়ে গেল সাবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে গেল। আমাদের কিন্তু আগে কোনো নিয়ম চেঞ্জ করিনি। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের আগের কোনো নিয়মে আমরা চেঞ্জ করিনি। আগের যে নিয়মগুলো ছিল এখনো সেই নিয়মগুলোই আছে। তাহলে শুধু এখানে একটা ব্যাপার শিখলাম, সেটা কি, যদি অ্যাক্টিভ ভয়েসে একাধিক অবজেক্ট থাকে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় একটা অবজেক্ট সাবজেক্ট আকারে বসবে, অন্যটা অবজেক্ট আকারে বসবে। কিন্তু যদি কোনো অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকে সে কখনো সাবজেক্ট আকারে বসতে পারবে না। যেমন এইটা। আর আরেকটা উদাহরণ দেখো, হি গেভ মি আ বুক। একটা অবজেক্ট আর একটা অবজেক্ট, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা অবজেক্ট সাবজেক্ট করলে হয়ে যাবে। সেটা দেখো কিভাবে হচ্ছে। আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম। এইরকম বলেছিলাম আমরা যে একাধিক অবজেক্ট থাকলে একটা অবজেক্ট সাবজেক্ট আকারে বসবে, অন্যটা অবজেক্ট থাকে, যে অবজেক্টটা অবজেক্ট রূপে থাকে তাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। কিন্তু যদি কোনো অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকে, সে কখনো ওই অবজেক্টটা কখনো সাবজেক্ট আকারে বসতে পারবে না। এটা হলো একটা রুলস। এরপরে আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে আজকে আমি ভয়েস চেঞ্জের আলোচনা শেষ করে দেব, তাই ক্লাসটা একেবারে ধৈর্য সহকারে দেখো এবং মনোযোগী হয়ে ফলো করো, কারণ আজকে আমাদের ভয়েস চেঞ্জের আলোচনা শেষ। এরপরে দেখো কি হয়। হি ওয়ান্টস টু টেক সাম ফটোগ্রাফস। হি ওয়ান্টস টু টেক সাম ফটোগ্রাফস। এই যে আমাদের ইনফিনিটিভ নিয়ে আমরা কথা বলি, যে টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। আসলে যখনই আমরা এই ধরনের কাজের কথা বলবো, দেখো এই কাজটা হি ওয়ান্টস টু টেক সাম ফটোগ্রাফস, সে কিন্তু ফটোগ্রাফ তুলছে না, সে চাচ্ছে ফটোগ্রাফ তোলার মাধ্যমে। যখন এই ধরনের কাজ যখন অন্য কারো ব্যক্তির মাধ্যমে করা হবে, সেই ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্নভাবে চেঞ্জ হবে। সেটা কি হয় এটা আমরা এবারে খেয়াল করে দেখব। হি ওয়ান্টস।
আর এই যে ইনফিনিটিভের যে অবজেক্টটা এ হয়ে যাবে মূল ভার্বের এই ভার্বের অবজেক্ট। হি ওয়ান্টস সাম ফটোগ্রাফস, he wants some photographs to be taken. এবারে আমরা খেয়াল করে দেখব, তোমরা কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবে, একই সেন্টেন্সে কিন্তু ডাবল প্যাসিভ ভয়েস হয় না। সেই ক্ষেত্রে নিয়মটা এইভাবে হবে কি, যদি অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের পরে টু প্লাস ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখব যে ওই ব্যক্তি সরাসরি কাজ না করে অন্য কারোর মাধ্যমে কাজ করার চেষ্টা করছে বা চাচ্ছে, সেই ক্ষেত্রে প্রথমে মূল সেন্টেন্সের সাবজেক্ট একই সাবজেক্ট একই ভার্ব চেঞ্জ হবে না, এবং ইনফিনিটিভের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা হয়ে যাবে এই ভার্বের অবজেক্ট, এই ভার্বের অবজেক্ট। আর ইনফিনিটিভের এই টু এর পরে হবে একটা বি, আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইভাবে আমরা চেঞ্জ করব, একেবারে সহজ। তাহলে কি শিখলাম, যে যখন দেখবো যে একটা অ্যাক্টিভ ভয়েসে বেস ফর্মের পরে টু প্লাস ভার্ব দেওয়া আছে এবং সেই সেন্টেন্সের অর্থ বোঝাচ্ছে সাবজেক্ট নিজে না কাজ করে অন্য কারো মাধ্যমে কাজ করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে ওই সাবজেক্ট প্লাস ভার্বের কোনো চেঞ্জ করব না। ইনফিনিটিভের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, সেই অবজেক্টটা এই মূল ভার্বের অবজেক্ট হয়ে যাবে, এবং ওই যে ইনফিনিটিভ সেই ইনফিনিটিভ টু এর পরে বি বসবে এবং ইনফিনিটিভের যে ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। এইভাবে আমরা চেঞ্জ করব। আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা নাই। এরপরে আরেকটা সেন্টেন্স দেখো তো, হি ডিসাইডেড টু সেল দ্য হাউস। একই কথা আমরা একইভাবে চেষ্টা করব। দেখো তো কিভাবে এটা করা যায়। হি ডিসাইডেড, কোনো চেঞ্জ হলো না। দ্যাট, হি ডিসাইডেড দ্যাট, সে সিদ্ধান্ত নিয়েছিল যে এই যে দ্য হাউস, এই ইনফিনিটিভের যে অবজেক্টটা এটা হয়ে গেল সাবজেক্ট, দ্য হাউস। হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি সল্ড। সে সিদ্ধান্ত নিয়েছিল যে বাড়িটি বিক্রয় করা উচিত, বিক্রয় হওয়া, দ্য হাউস শুড বি সোল্ড, বাড়িটি বিক্রয় হওয়া উচিত। তাহলে আমরা এখানে কি শিখলাম, এখানে শিখলাম যে মূল যে সাবজেক্ট প্লাস ভার্ব এর কোনো চেঞ্জ হলো না, একটা কনজাংশন দ্যাট ব্যবহার করা হলো, তারপরে ওই যে ইনফিনিটিভের যে অবজেক্ট সেটা এই ক্লজের সাবজেক্ট আকারে বসলো, ইনফিনিটিভের যে অবজেক্ট তা এই দ্যাটের পরে সাবজেক্ট আকারে বসলো, তারপরে একটা শুড ধরতে হবে, শুড, তারপরে একটা বি ভার্ব ধরতে হবে, এবং এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইভাবে আমরা চেষ্টা করব আস্তে আস্তে কিভাবে সঠিকভাবে করা যায়। আসলে প্রতিটা বিষয় আমরা যখন খেয়াল করব তখন কিভাবে সহজে একটা কাজ করতে পারি সেই নিয়ে চেষ্টা করব। এবারে আমরা জানি যে জিরান কি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে যদি তা ভার্ব এবং নাউনের কাজ করে তাকে ভার্বাল নাউন বা জিরান্ড বলে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে যদি তা ভার্ব এবং নাউনের মতো কাজ করে তখন তাকে ভার্বাল নাউন বা জিরান্ড বলে। যেমন এখানে আমরা সেটা নিয়ে কাজ করব। হি সাজেস্টেড giving up smoking. He suggested giving up smoking. It's a giving up smoking. এইটা অবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে সাবজেক্ট। এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি তাহলে মানে এই যে জিরান আছে, আমরা কিন্তু বারবার একটা কথা বলবো তোমাদেরকে যে জিরান থাকলে কি করতে হবে। যখনই আমরা দেখব যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্ব এবং নাউনের কাজ করে তখন তাকে জিরান বলে। তাহলে এই ধরনের সেন্টেন্সে কি করব, আমরা প্রথমে সাবজেক্ট বা ভার্ব চেঞ্জ করব না। হি সাজেস্টেড দ্যাট, এই যে স্মোকিং এইটা সাবজেক্ট হয়ে গেল, স্মোকিংটা
সাবজেক্ট হয়ে গেল। এরপরে উচিত বা কর্তব্য হলে শুড হয়, তারপর বি বসে, গিভেন আপ। এখন মাই ডিয়ার ভিউয়ার্স, একেবারে সহজ করে বোঝার চেষ্টা করি তো কেমন করে এটা হয়। আমি কিন্তু বারবার তোমাদেরকে একটা কথা বলছি, এই আজকে যে নিয়মগুলো শেখাচ্ছি এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিভিন্ন জবস পরীক্ষাতেও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, প্রথমে দেখলাম সাজেস্ট কি? সাজেস্ট মানে পরামর্শ দেওয়া। তাহলে আমরা সাজেস্ট করি কখন? কোনো কাজ করা উচিত বা কোনো কাজ করা কর্তব্য, কোনো কাজ করা উচিত বা কোনোটা করা কর্তব্য, এরূপ ক্ষেত্রে কিন্তু আমরা সাজেস্ট করি। সেই ক্ষেত্রে দেখো হি সাজেস্টেড, তাহলে কি সাজেস্টেড করেছিল? দেখ, যখন এটা এরকম ভাবে সেন্টেন্স থাকবে, জিরান্ডিয়াল কম্বিনেশন থাকবে, জিরান্ডিয়াল কম্বিনেশন থাকবে, সেই ক্ষেত্রে ওই দ্যাট কনজাংশন ইউজ করতে হবে। আর জিরান্ডের পরে যে অবজেক্ট সেটা সাবজেক্ট আকারে বসবে। আচ্ছা, উচিত বা কর্তব্য হলে শুড বসে, উচিত বা কর্তব্য হলে সাবজেক্টের পরে শুড বসে। তোমরা তো জানো যে শুড হচ্ছে একটা মডাল অক্সিলারি, তো মডাল অক্সিলারির পরে কি বসে? প্যাসিভ ভয়েসে বি বসে। তাহলে মডাল অক্সিলারি শুড, এরপরে একটা বি বসলো। মডাল অক্সিলারি, এটা হচ্ছে মডাল অক্সিলারি, এটা একটা বি ভার্ব। আর এই যে গিভিং, গিভিং এর ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। আর এটা যেহেতু ফ্রেজাল ভার্ব গিভিং আপ, তাই গিভেন আপ হলো। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে জিরান্ডিয়াল কম্বিনেশন অর্থাৎ জিরান্ড কম্বিনেশন যেখানে থাকবে সেই ক্ষেত্রে মূল সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব চেঞ্জ হবে না, যা আছে তাই বসলো। দ্যাট একটা কনজাংশন আকারে ধরে নিলাম। তারপরে ওই গিভিং আপ যে জিরান্ডিয়াল কম্বিনেশন, তারপরে যে অবজেক্ট, সেই অবজেক্টটা সাবজেক্ট আকারে বসলো। তারপরে এই কাজটা করা উচিত বা কর্তব্য, তখন শুড বসলো। শুড একটা মডাল অক্সিলারি, তাই মডালসের পরে প্যাসিভ ভয়েসে বি ভার্ব বসে, তাই বসলো। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের জিরান্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইভাবে আমরা একেবারে সহজে চেঞ্জ করতে পারবো, একেবারে সহজেই চেঞ্জ করতে পারবো। এবারে আরেকটা সেন্টেন্স দেখি তো। প্রতিটা বিষয়ে একটু যদি কেয়ারফুল হয়ে আমরা সহজে আমাদের টার্গেট পূর্ণ করতে পারবো এবং শেখা থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতা পরীক্ষায়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা অ্যাটেন্ড করতে চাই এবং সেখানে আমাদের সাকসেস আসুক সেটা আমরা চাই। এর জন্য দরকার সঠিকভাবে শিখতে পারা। এখানে দেখো তো অ্যাক্টিভ ভয়েসে কি মজার একটা ব্যাপার বলছে, হি মেড মি ডু দ্য ওয়ার্ক। হি মেড মি ডু দ্য ওয়ার্ক। দেখো, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, আমরা কিন্তু একটা মজার কথা বলি যে ইনফিনিটিভ, তখন একটা কথা বলি ভার্বের বেস ফর্মের পূর্বে টু বসালে টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। ভার্বের বেস ফর্মের পূর্বে টু বসালে টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। কিন্তু যদি এই যে ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, এরপরে আবার ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ? এই যে বেয়ার ইনফিনিটিভ। যদি ভার্বের বেস ফর্মের পূর্বে আবার শুধু ভার্ব দেওয়া থাকে, তার পূর্বে টু না থাকে, ভার্বের বেস ফর্ম দেওয়া থাকে, তাহলে তুমি বুঝে নিবা এটা বেয়ার ইনফিনিটিভ আছে। বেয়ার মানে শূন্য বা খালি। যেমন এই হাতে দেখো, আমার এই হাতে কলম আছে, এই হাত বেয়ার হ্যান্ডেড মানে খালি হাত, কিছু নেই, আর এটা কলম আছে। ঠিক এখানে ইনফিনিটিভে টু থাকার কথা কিন্তু নাই, তারপরেও ইনফিনিটিভের অর্থ প্রকাশ করছে, তাই কি বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। যদি অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ থাকে, প্যাসিভ ভয়েসে কিন্তু এটা ইনফিনিটিভ হয়ে যাবে। কেমন সেটা এবার দেখো। তাহলে আই, এটা অবজেক্ট, অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট আই, পাস্ট টেন্স ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। I was made to do the work by him. এই যে এটা আমাদের শেখার বিষয়। আমরা এখানে কি শিখলাম? অ্যাক্টিভ ভয়েসে যদি বেয়ার ইনফিনিটিভ থাকে, অর্থাৎ টু প্লাস ভার্ব নাই, শুধু এমনি ভার্বের বেস ফর্ম আছে, কিন্তু এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় ওই বেয়ার ইনফিনিটিভটা ইনফিনিটিভে রূপান্তরিত হবে, অর্থাৎ সেই ইনফিনিটিভের পূর্বে টু বসবে, সেই ইনফিনিটিভের পূর্বে টু বসবে। এটা আমাদের শেখার বিষয়। হ্যাঁ, আমরা এইভাবে শিখবো যে কিভাবে সহজে প্যাসিভ ভয়েস করা যাচ্ছে। একেবারে সাধারণ বিষয়, একেবারে সাধারণ বিষয়।
আমরা প্রতিটা বিষয়ের সাথে কিন্তু অনেক কিছু খেয়াল করব, যেটা আমাদের অন্যান্য কাজ করতে একেবারে সহায়তা করবে এবং সহজেই কাজটা করতে সাহায্য করবে। এখানে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা যে কিভাবে একটা সাধারণ জিনিসকে আমরা তুলে ধরতে পারি। বারবার আমি একটা কথা বলবো তোমাদেরকে, যে প্রতিটা বিষয় অত্যন্ত যত্ন সহকারে খেয়াল করতে হবে, সেটাই আমাদের সফলতা আসবে। এবারে দেখো, one should take care of one's health। দেখো, এই ওয়ান যুক্ত সেন্টেন্সকে যখন আমরা দেখব, এটা কে, এটা সবার জন্য বলা হচ্ছে, এটা সবার জন্য বলা হচ্ছে। এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, তখন যখন দেখবো ওয়ান প্লাস শুড এরকম সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। এটা অ্যাক্টিভ ভয়েস আছে, তাহলে এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েস করব, এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট হেলথ। আর এটা মডেল অক্সিলারি, তাহলে শুড বি টেকেন কেয়ার অফ। এবারে দেখো তো কেমন করে হচ্ছে যে, আচ্ছা স্বাস্থ্যের যে নিয়ম পালন করতে হবে, এটা কারো ব্যক্তিগত না সবার জন্য? ইয়েস, ইট ইজ ফর অল। We all should take care of our health, which can be better for our easy and comfortable life. Yes, that's okay. তাহলে আমরা শিখলাম, যদি ওয়ান যুক্ত, যদি ওয়ান দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়, এটা দ্বারা বোঝাচ্ছে অনির্দিষ্ট কোনো সাবজেক্ট এবং সবাইকে বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে ওয়ান যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে এই শেষে যে অবজেক্টটা থাকবে, সেই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। শেষের যে অবজেক্টটা থাকবে, সেই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। এখানে মডাল অক্সিলারি আছে, তোমরা তো জানো যে অ্যাক্টিভ ভয়েসে মডাল থাকলে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় তারপর একটা বি বসে, আর টেক কেয়ার অফ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন কেয়ার অফ। এইভাবে চেঞ্জ হবে, এইভাবে একেবারে সহজেই চেঞ্জ করতে পারবো। আমরা কিন্তু বারবার একটা কথা বলছি যে ভয়েস চেঞ্জটা অনেক মজার, অনেক ভেরি কমফোর্টেবল সিচুয়েশন সৃষ্টি করে এই ভয়েস চেঞ্জ, যদি তোমরা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারো। এরপরে একটা সেন্টেন্স দেখো কিভাবে আমরা করতে পারি। ওকে, এবার দেখো অ্যাক্টিভ, দে লাফড at the old man. They laughed at the old man. Is a laugh at, এটা হচ্ছে কি laugh at, laugh at মানে বিদ্রূপ করা, উপহাস্য করা। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তোমাকে খেয়াল করতে হবে যে এই ধরনের ফ্রেজাল ভার্ব যদি আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। আমরা এর আগে বলেছিলাম যে ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, কিন্তু এই ইনট্রানজিটিভ ভার্বটা যদি ফ্রেজাল ভার্ব আকারে বসে এবং তারপরে যদি অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, ইটস ওকে। বাট এই ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি প্রিপোজিশনাল বা অ্যাডভার্বিয়াল থাকে এবং সেটা ফ্রেজাল ভার্ব তৈরি করে এবং তারপরে ওই ফ্রেজাল ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হবে। তাহলে কেমন হবে? এটাকে প্যাসিভ ভয়েস করলে কি হচ্ছে দেখি। The old man was laughed at by them. The old man was laughed at by them. আমি আবারও বলছি যে ইন্ট্রানজিটিভ ভার্ব যদি ফ্রেজাল ভার্ব আকারে বসে, তাহলে ওই ফ্রেজাল ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, সেক্ষেত্রে তার প্যাসিভ ভয়েস হবে এবং স্বাভাবিক নিয়মে হবে। সেটা কি? এই যে অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, অক্সিলারি ভার্ব বসে টেন্স অনুযায়ী পাস্ট পার্সন ফর্ম, এই সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, তারপর একটা বাই। আমরা কিন্তু বারবার একটা কথা বলবো যে আমরা কখনো নিয়মের বাইরে যাব না, আমরা কখনো নিয়মের বাইরে যাব না। ঠিক সেই সূত্র অনুযায়ী একইভাবে কাজটা আমার হতে। আরেকটা উদাহরণ দিলে কেমন হয় সেটা দেখি। দ্য ট্রাক, এটা অ্যাক্টিভ। দ্য ট্রাক ran over the boy.
দ্য ট্রাক ran over the boy. আচ্ছা, এই রান ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, আমরা কিন্তু এর আগের ক্লাসে বলেছিলাম। বাট এই রানের পরে দেখো ওভার আছে, তাহলে এটা ফ্রেজাল ভার্ব তৈরি হলো। এটা একটা ফ্রেজাল ভার্ব, এবং সেই ফ্রেজাল ভার্বের পরে অবজেক্টও আছে, সেই ক্ষেত্রে ইন্টারজেক্টিভ ভার্বেরও প্যাসিভ ভয়েস হবে। যেমন এটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে কি হবে? দ্য বয় ওয়াজ রান ওভার বাই দ্য ট্রাক, এইভাবে হবে। দ্য বয় ওয়াজ রান ওভার বাই দ্য ট্রাক। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে যে কথা বলেছিলাম যে কিভাবে ব্যতিক্রম ধরনের নিয়মগুলো সহজে আয়ত্ত করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং জবস পরীক্ষাগুলোতে ফেস করা যায় এবং সাকসেসফুল হওয়া যায়, এই কথা কিন্তু তোমাদেরকে আমি বারবার বলেছি। এর জন্য দরকার সামান্য একটু মনোযোগ এবং সামান্য একটু পরিশ্রম। তোমরা জানো ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। Industry is the mother of good luck. Without industry, no one can be successful in the world. So, I would like to request all of you that you should be careful. You should be careful all the time to be successful, to do anything, and you must do everything very nicely and carefully. I hope you can now understand all the points of passive voice, and it is very easy. It is very easy and simple. I am going to mention last example today. Just 1 minute please, just 1 minute. It is my last example for today, and I am going to finish by tense discussion, and for the next class we shall discuss new grammatical points which will be very much important for you. Passive into active, passive into active. Passive. The work was done. The work was done. কাজটা করা হয়েছিল। The work was done. আচ্ছা, কাজটা কে করে? কাজটা কে করে? নিশ্চয়ই কেউ না কেউ করে। আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরের সময় ওই সেন্টেন্সটা পড়ে ভালো করে বুঝতে হবে যে এর এজেন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে ওই কাজটা কার মাধ্যমে হচ্ছে সেই এজেন্ট তোমাকে ধরে নিতে হবে। The work was done. নিশ্চয়ই কেউ না করে, তাহলে এটাকে অ্যাক্টিভ যখন করব তখন হবে someone বা somebody. Somebody past tense did the work. Somebody did the work. তাহলে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরের সময় যদি অবজেক্ট উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে অবজেক্ট ধরে নিতে হবে, এবং কেউ না কেউ তো কাজটা করে, তাই না? ওই সেন্টেন্স পড়ে তোমাকে বুঝতে হবে যে কে কাজটা করছে, তাহলে সেটাই সাবজেক্ট আকারে বসবে। তাই হলো এটা পাস্ট টেন্স, তাই ভার্বের পাস্ট ফর্ম হলো, সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট। এইভাবে আমরা প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিসকাশন স্পেশালি অন ভয়েস, এন্ড আই হ্যাভ made a lot of videos especially on voice change. So thank you all. Please, I would like to request you that please follow my videos from the beginning to the last, which can help you to know more and more things about my videos and grammatical points. So thank you. Please like it, share it, and subscribe it, which will be better for me, and I would like to work more and more for my viewers. Thank you all. Assalamu alaikum.